চোখ দিয়ে প্রিয়মকে গিলে খাবেন। প্রিয়ম ভাবির দিকে তাকিয়ে আবার বলল, সে যাই হোক, আপনাকে আমার কি বলে ডাকা উচিত জানি না, আর জানার ইচ্ছেও নেই, তাই কোনো সম্বোধন ছাড়াই কথা বলছি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, সেদিন তুয়া আপনাকে কিছু না বললো, আজ আমি বলছি। আপনি ওগুলো আলমারিতে তুলে রেখে বিল্ডিং তৈরি করুন, মনে হয় বেশ ভালো মনের বিল্ডিং হবে। ভাবিটা আর কথা না বাড়িয়ে রেগে চলে গেলেন। তুয়া চলে আসতে যাবে, তখন প্রিয়ম বলল, তুমি তো জানো তুমি ধর্ষিতা নাও, তাহলে তাহলে তোমার এত অভিনয়ের কারণ কি? প্রিয়মের কথা শুনে তুয়া হতবাক হয়ে তাকালো। প্রিয়ম ওর মাকে বের হতে দেখে চুপ করে নিচে চলে যায়। প্রত্যয়ের আম্মু তুয়াকে দেখে এক প্রকার জোর করেই ওনার বাসায় নিয়ে গেলেন। ইচ্ছেও তুয়ার সঙ্গে নাচতে নাচতে গেল। চাঁদ ড্রয়িং রুমে বসে নুডলস খাচ্ছিল আর মুভি দেখছিল। চাঁদের কথা এই বিল্ডিং এর কেউ এখনো জানে না। প্রত্যয়ের আম্মুর সঙ্গে তুয়াকে দেখে চাঁদ বলল, হ্যালো আপু, আমি চাঁদ, এবার ক্লাস 10 এ উঠেছি। আর তুমি? তুয়া জোরপূর্বক হেসে বলল, আমি তুয়া, ইন্টার সেকেন্ড ইয়ার ছাত্রী। তুয়া চাঁদকে ওদের বাসায় যেতে বলল। চাঁদও হেসে জানালো সে যাবে। তুয়া চাঁদের সাথে টুকটাক কথা বলে উঠে দাঁড়ালো। প্রত্যয় এসে পেছন থেকে ইচ্ছেকে কোলে তুলে বলল, ইচ্ছেমণি, আমার কাছে আসো না কেন? আমি কি খুব পচা? ইচ্ছে প্রত্যয়কে দেখে বলল, আমাকে চালো, আমি সুজ দিব না। প্রত্যয় মিটি মিটি হাসতে হাসতে প্রিয়মকে ডেকে ইঞ্জেকশন আনতে বলল। ইচ্ছে বাঁচার জন্য ছটফট করে তুয়ার কাছে যেতে যাচ্ছে। কারো সাহায্য না পেয়ে ইচ্ছে চিৎকার করে বলল, পিউ, বাঁচাও পিউ, আমাকে পুত্র মেরে ফেলবে। ইচ্ছে প্রিয়মকে ডাকতে ডাকতে কেঁদে দিল। প্রত্যয় ইচ্ছেকে ওর কোলে বসিয়ে মিষ্টি করে বলল, সরি সরি রাজকন্যা, আমি খুব সরি। আর কাঁদে না। ইচ্ছে কাঁদতে কাঁদতে বলল, না না, চলি না, তুমি মেলা পচা, খুব পচা। তুমি আমাদের মেলা দুঃখ দিছো। ইচ্ছের কথা শুনে চাঁদ আর প্রত্যয়ের আম্মু হাসছেন। প্রত্যয় মন খারাপ করে বলল, সরি ইচ্ছেমণি, আমি তোমাকে আর দুঃখ দেবো না। ইচ্ছে তাও ফুপাচ্ছে। প্রত্যয় উঠে চানাচুরের পুরো প্যাকেট এনে ইচ্ছেকে দিয়ে বলল, ইচ্ছে তাও ফুপাচ্ছে। প্রত্যয় উঠে চানাচুরের পুরো প্যাকেট এনে ইচ্ছেকে দিয়ে বলল। সত্যি? প্রত্যয় হেসে বলল, একদম সত্যি। ইচ্ছে এতক্ষণে দাঁত বের করে হাসলো। প্রত্যয় হেসে ইচ্ছের গালে আদর দিয়ে বলল, ইচ্ছেমণি, তোমার বিয়ে দেবো চানাচুর কোম্পানি ছেলের সাথে। হ্যাঁ। ইচ্ছে লজ্জা পাওয়ার ভাব করে বলল, আচ্ছা। ইচ্ছের কথা শুনে সবাই শব্দ করে হেসে উঠল। এর মধ্যে তুয়াতে কখন চলে গেছে কেউ খেয়াল করেনি। ইচ্ছে আর প্রত্যয়ের আবার ভাব হয়ে গেছে, তাই ইচ্ছে তুয়ার কাছে না গিয়ে প্রত্যয়ের কাছেই থেকে গেল। রনিত অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে কেবল বসলো। পলক রনিতের পাশে বসে অন্যদিকে তাকিয়ে বলল, সবাই বলছে আমাদের বাচ্চা নিয়ে নিতে। রনিত শান্তভাবে পলককে বলল, এখন বাচ্চার চিন্তা করা যাবে না, আর সবাই বললি যে নিতে হবে এমন তো না। পলক রেগে উঠে দাঁড়িয়ে বলল, যে কেউ এসে বাচ্চার জন্য আমাকে খোঁচায়, এসব আমার অসহ্য লাগে। রনিত উঠে পলককে ওর পাশে বসিয়ে সুন্দরভাবে বলল, তোমার অল্প বয়স, অপরিপক্ক বয়সে বিয়ের কুফল তো টের পেয়েছ, তার উপরে এখন বাচ্চা নিলে তোমার জন্য রিস্কি হয়ে যাবে। পলক জেদ করে বলল, না, আমি কিচ্ছুই জানি না। আমি এবার বাচ্চা নিয়েই সবার মুখ বন্ধ করব। পলক কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। আজকে এক পাড়াতো দাদি এসে পলককে বলেছেন, হ্যালো রনিতের বউ, তোরা সোল নিছিস না কেন? সোল না হইলে বেড়া মাইসের মন ঘরে টিকে না। বিয়ের পরও কয়েকখান মাইয়া পোলা দেখলে ছুকছুক কইরা বেড়ায়, পরে আবার অন্য বেটার লগে ভাগাইয়া যায়। তোরা তাড়াতাড়ি সোল নিয়া নে, তাইলে দুজনের মনটা ঘরের বাইন্দা রইব নিল। পলকের এসব কথা শুনতে খুব বিরক্ত লাগে। এজন্য মানুষের মুখে মুখ বন্ধ করার জন্য পলক রনিতকে বাচ্চার কথা বলল। কিন্তু যাই হোক, রনিত দ্বিতীয় ভুল করবে না, কারণ ওর যা শিক্ষা পাওয়ার প্রথম অঘটন এসে পেয়ে গেছে। দ্বিতীয় ভুল করে রনিত পলককে হারাতে পারবে না।
এখন পলক রাগ করেছে, কিন্তু পরে ঠান্ডা মাথায় বোঝালে সে নিশ্চয়ই বুঝবে। অন্যের খোঁচা মারা কথা থেকে বাঁচতে অনেক মেয়ে রাগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাদের জীবনে রিস্কের কথা দুবার ভাবে না, ঠান্ডা মাথায় একবারও চিন্তা করে না। জীবন গেলে তার যাবে, অন্য কারো আসবে যাবে না। তাই চোরের ভয়ে কলা পাতায় ভাত খাওয়ার কোনো মানেই হয় না। রাত 8টার দিকে প্রত্যয় তুয়ার রুমের দরজায় নক করে বলল, তুয়া, আমি তোমার সঙ্গে 5 মিনিট কথা বলতে চাই। প্রত্যয় সচরাচর আগ বাড়িয়ে কারো বাসায় ঢোকে না, হয়তো জরুরি কিছুর জন্য এসেছে। তাই তুয়া দরজা খুলে দিল। প্রত্যয় তুয়ার রুমে প্রবেশ করে চারপাশে চোখ বুলিয়ে বেডে বসলো। তুয়া এখনো রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। সকালের পর থেকে তুয়া একবারও বের হয়নি, খায়ওনি, কারো ডাকে সাড়াও দেয়নি। প্রত্যয় ডাকেই দরজা খুলল। প্রত্যয় তুয়াকে বলল, আমার সামনে এসে বসো। তুয়া প্রত্যয়ের থেকে দূরত্ব বজায় রেখে বসলো। প্রত্যয় শান্তভাবে বলল, তোমার সঙ্গে কিছু কথা বলতে এসেছি, তুমি কি আমার কথাগুলো শুনবে? আমি আদেশ উপদেশ ভাষণ কোনোটা দিতে আসিনি। তুয়া প্রত্যয়ের দিকে না তাকিয়ে বলল। বলুন। প্রত্যয় মুচকি এসে বলল, অপরাধীর মতো মাথা নিচু করে আছো কেন? চোখ তুলে তাকিয়ে আমার সঙ্গে কথা বলো। তুয়া মাথা নিচু করে একইভাবে বসে রইল। প্রত্যয় বলল, তুমি একজন ধর্ষিতা, তাই না? তুয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, তবুও ওর বেহা চোখের পানি গাল দিয়ে গড়িয়ে পড়ল। প্রত্যয় ক্ষতটা নতুন করে খোঁচাতে এসেছে জানলে সে কিছুতেই দরজা খুলতো না। প্রত্যয় তুয়াকে আবারও বলল, তুয়া, তোমার শরীরটা অপবিত্র, নোংরা হয়ে তুমি কলুষিত হয়ে গেছো। তুমি বেঁচে থেকে কি করবে? তার চেয়ে তুমি মরে যাও। তুমি মরতে চাইলে আমি নিজে তোমাকে সাহায্য করব। তুমি ধর্ষিতা, ধর্ষণ হওয়ার পর ধর্ষিতাদের বাঁচার কোনো অধিকার থাকে না। তুয়া অবাক চোখে প্রত্যয়ের দিকে তাকিয়ে আছে। প্রত্যয় তুয়াকে কথাগুলো বলতে বলতে উঠে তুয়ার একটা ওড়না এনে ফাঁস বাঁধিয়ে তুয়ার হাতে ধরিয়ে দিল। প্রত্যয়ের পকেট থেকে ছোট্ট একটা বিষের বোতল বের করে তুয়াকে দিল। রুমের বাইরে সিরিঞ্জের কিছু এনে তুয়ার সামনে রেখে বলল, কিভাবে মরতে চাও তা নিজেই চুজ করো। তুরাক সহ তুয়ার আব্বু আম্মু এসে রুমে দাঁড়ালো। প্রত্যয় তুয়ার পাশে বসে বলল, নাও, এবার তুমি সুইসাইড করো। আমরা দাঁড়িয়ে শুধু দেখবো। কথা দিচ্ছি, আমরা কেউ তোমাকে বাধা দেবো না। তবে তুমি এখন না সুইসাইড করলে আর কোনোদিনও সুইসাইড করতে পারবে না। এটাই তোমার ফার্স্ট এন্ড লাস্ট চান্স। নাও, দ্রুত সুইসাইড করো। আমার আবার একটু পর ওটিতে ঢুকতে হবে। আজকে ধর্ষিতা তুয়াকে দাফন করে তারপর না হয় ওটিতে ঢুকবো। একটু পরে প্রত্যয়ের আব্বু আম্মু আর চাঁদ এসে রুমে উপস্থিত হলো। তুয়া ওড়নার ফাঁসটা ছুঁড়ে ফেলে শব্দ করে কেঁদে উঠল। তুয়ার আম্মু তুয়াকে ধরতে গেলে প্রত্যয় ওনাকে আটকে দিল। প্রত্যয় তুয়ার হাতে বিষের বোতল তুলে দিয়ে বলল, এটা খাও, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এটা খেলে শিওর মরবে। তুয়া বিষের বোতলটা ছুঁড়ে ফেলে কেঁদে বলল, না, আমি মরবো না, মরবো না আমি। প্রত্যয় এবার সিরিঞ্জটা তুলে তুয়ার হাতে পুশ করতে গেল। তুয়া প্রত্যয়ের থেকে 2 পা পিছিয়ে উচ্চ শব্দে কেঁদে বলল, না, আমি সুইসাইড করবো না। আমি বাঁচতে চাই, বাঁচতে চাই আমি। প্রত্যয়ের হাতের সিরিঞ্জটা রেখে তুয়ার কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলল, তাহলে বাঁচার মতো বাঁচো। ঘরগুলো হয়ে নিজেকে কষ্ট দিয়ে গুটিয়ে নেওয়াকে কি বেঁচে থাকা বলে বলো? তুয়া কাঁদতে কাঁদতে প্রত্যয়ের পায়ের কাছে বসে পড়ল। সবাই একে একে রুম থেকে চলে গেল। প্রত্যয় তুয়ার কাছে হাঁটু গেড়ে বসে বলল, তুমি বলেছিলে একজন ধর্ষিতাকে সান্ত্বনার বাণী দেওয়া যায়, কটু কথা বলা যায়, গাল বন্ধ করা যায়। আজ আমি বলছি তাকে ভালোবেসে আপন করা যায়। আমি এখন তোমাকে আমার ঘরের ঘরনি করার দাবি নিয়ে এসেছি। তুমি কি আমাকে সেই সুযোগটুকু দেবে? তুয়া প্রত্যয়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। প্রত্যয়ের চোখ বলছে সে মোটেও মজা করছে না। তুয়া মাথা নিচু করে কাঁদতে থাকলো। প্রত্যয় তুয়াকে আটকালো না, বরং প্রাণ খুলে কাঁদতে দিল। প্রত্যয় আবারও বলল, তুমি আমাকে বলেছিলে ধর্ষিতাকে দয়া করা গেলেও বউ করা যায় না। আজকে দয়া নয়, বরং ভালোবেসে বউ করে নিতেই এসেছি। তুয়া কাঁদতে কাঁদতে বলল, পরে আপনার আফসোস হলে? প্রত্যয় আলতো করে তুয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, শরীরের আত্মাকে ছুঁড়ে ফেলে কেউ কখনো বাঁচতে পারে? তুমিই বলো। তুয়া মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। প্রত্যয় মুচকি এসে বলল, চলো তাহলে আমার সামনেই সুইসাইড করবে। তুয়া প্রত্যয়কে মৃদু ধাক্কা দিয়ে বলল, না, আমি সুইসাইড করবো না। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? প্রত্যয় মাথা নাড়িয়ে বলল, আমি শুনতে পাচ্ছি না। তুমি তো ভীতু, তাই ওয়াদা করেও বলছো না। তাহলে আমি কেন তোমার কথা বিশ্বাস করব? প্রত্যয়ের কথা শুনে তুয়া কান্নারত সুরে বলল, আমি সত্যি সুইসাইড করবো না। আমাকে আপনার বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা,
আমি ওয়াদা করেই বলছি আমি সুইসাইড করব না। এবার বিশ্বাস হলো? প্রত্যয় তুয়ার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জোর দিয়ে আবারও বলল, তুমি সুইসাইডের কথা ভুলেও মাথা টানবে না, তুমি বাঁচবে, আমার জন্য তোমাকে বাঁচতে হবে। তুয়া কাঁদতে থাকলো, কিছুতেই ওর চোখের অশ্রু ঝরা থামাতে পারছে না। তুয়ার এই কান্না হচ্ছে অপ্রত্যাশিত কিছু পাওয়ার কান্না, দুমড়ে মুচড়ে শেষ হয়ে নতুন উদ্যমে এক টুকরো ভরসা নিয়ে বাঁচার প্রবল ইচ্ছে পোষণের কান্না। মানুষ শুধু কষ্টেই কাঁদে না, কাঁদে তো চরম খুশিতেও। মানুষের হৃদয়টাকে যখন অপ্রত্যাশিত কিছু আকাঙ্ক্ষা এসে ছুঁয়ে দেয়, তখনই একজন মানুষ সুখে দুঃখে অপ্রতুল হয়ে দুই নয়নে অশ্রু ঝরায়। তুয়াকে কাঁদতে দেখে প্রত্যয় মুচকি এসে অন্যদিকে তাকিয়ে বলল, তোমার কি আরো কাঁদতে ইচ্ছে করছে? তুয়া বোকার মতো মাথা নাড়ালো, অর্থাৎ সে আরো কাঁদবে। তুয়া হ্যাঁ সূচক মাথা নাড়ানো দেখে প্রত্যয় মুচকি এসে বলল, আমার বুকটা তোমার জন্য উন্মুক্ত, তুমি চাইলে আমার বুকে মুখ লুকিয়ে কাঁদতে পারো। প্রত্যয় কথাটা বলতেই তুয়া প্রত্যয়ের বুকে মুখ লুকিয়ে নিল। তুয়া চাচ্ছিল এখন কোথাও না মুখ লুকিয়ে মন ভরে কাঁদতে, চোখের পানির সঙ্গে ওর কষ্টের যাত্রাপথ এখানেই সমাপ্ত করতে। তুয়া প্রত্যয়ের বুকে মুখ লুকিয়ে আগের তুলনায় দ্বিগুণ শব্দে কাঁদতে লাগলো। প্রত্যয় তুয়াকে ওর বাহুডোরে আবদ্ধ করলো না, বরং তুয়া নিজেই প্রত্যয়ের শার্ট খামচে ধরে প্রত্যয়কে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। প্রত্যয়ের মুখে তখন তৃপ্তির হাসি ফুটে উঠল। ড্রয়িং রুমে সবাই চিন্তিত হয়ে বসে আছেন। তুয়া দিন দিন ভেঙে পড়ছে। সে ঠিক মতো খায় না, কথা বলে না, রাত হলে শব্দ করে কেঁদে ওঠে, পাগলামি করে। মেয়ের এত কষ্ট ওনারাও সহ্য করতে পারেন না। তুয়ার আম্মু প্রত্যয়ের আম্মুকে কাঁদতে কাঁদতে এসব কথা জানায়। প্রত্যয় নিজেও এসব শুনে তুয়ার বাসায় এসে আর তুয়াকে সুইসাইডের পথ দেখায়। আমাদের মস্তিষ্কে একবার সুইসাইডের কথা ঢুকে গেলে সেই চিন্তা মাথাতেই বারবার ঘুরপাক খায়। তখন মনে হয় সুইসাইডই সব সমস্যার একমাত্র সমাধান। নিজে থেকে এই চিন্তা মস্তিষ্ক থেকে না সরালে মানুষ এই পদক্ষেপ গ্রহণ করে। প্রত্যয় টেকনিক ব্যবহার করে তুয়াকে এমনভাবে কাবু করলো, নিজে একা থাকাকালীন সুইসাইড করলেও কারো সামনে করা যায় না। বাবা মা ভাইয়ের ছলছল চোখের দিকে তাকিয়ে তো নয়। তুয়া যখন বলল সে সুইসাইড করবে না, তখন প্রত্যয় তুয়াকে ওয়াদাবদ্ধ করে নিল। একটু পরে প্রত্যয়ের ফোনে রিংটোন বেজে উঠল। তুয়াকে না সরিয়ে প্রত্যয় জামিলের কল থেকে রিসিভ করলো। জামিল বলল, স্যার, আপনাকে দ্রুত হসপিটালে আসতে হবে, ইমার্জেন্সি হার্টের পেশেন্ট এসেছে, খুব গুরুতর অবস্থা। প্রত্যয় তুয়ার দিকে একবার তাকিয়ে বলল, তুমি ডক্টর সোহেলকে বলো প্রাথমিক চিকিৎসা শুরু করতে, আমি এক্ষুনি আসছি। জি স্যার। এখন আমার যেতে হবে। তুয়া মাথা নাড়িয়ে যাওয়ার সম্মতি জানালো। প্রত্যয় তুয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, একদম কাঁদবে না, এখন লক্ষ্মী মেয়ে হয়ে খেয়ে সময় মতো ঘুমিয়ে পড়বে, মনে থাকবে। তুয়া মাথা নাড়ালো। প্রত্যয় হেসে দ্রুত পায়ে বেরিয়ে গেল। প্রত্যয় ড্রয়িং রুমে বসে থাকা সবাইকে বলল, আপনারা চিন্তা করবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আম্মু, আমি এখন হসপিটালে যাচ্ছি, আমার ফিরতে অনেক রাত হবে। আব্বু কিছু তো খেয়ে যা। সময় নেই আম্মু। কথাটা বলে প্রত্যয় আর দাঁড়ালো না। সে লিফটের অপেক্ষা না করে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। ইচ্ছে ওদের দরজার সামনে বসে খরগোশ নিয়ে খেলছিল। ইচ্ছের বাবা ইচ্ছেকে সেটা ধপধপে একটা খরগোশের বাচ্চা এনে দিয়েছে। ইচ্ছে প্রত্যয়কে দেখে দাঁত বের করে হেসে বলল, পুতুই, দেখো আমার খরগোশ, কত সুইটফুল। প্রত্যয় একবার তাকিয়ে দ্রুত পায়ে যেতে যেতে বলল, খুব সুন্দর ইচ্ছে মনি। ইচ্ছে ভ্রুকুচকে কোমরে হাত দিয়ে বলল, তুমি একটা পচা মানুষ। প্রত্যয় ইচ্ছের কথাটা শুনলো না। সে গাড়িতে উঠে দ্রুত ড্রাইভ করে চলে গেল। প্রত্যয় একজন দায়িত্ববান ডক্টর। আল্লাহর রহমতে সে মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। প্রত্যয় কখনই চায় না তার পার্সোনাল লাইফের জন্য কারো প্রাণনাশ হোক। প্রত্যয়েরও ইচ্ছে করছিল তুয়াকে ওর বুকে আবদ্ধ করে রাখতে, কিন্তু সে যে পেশাতে আছে সে চাইলেও দায়িত্ব এড়াতে পারবে না। তার বিবেক তাকে দায়িত্ব এড়াতেও দিবে না। রনিতের উপর রাগ করে পলক অন্যদিকে ঘুরে শুয়ে আছে। রনিত পলককে একটানে ওর দিকে ঘুরিয়ে বলল, আচ্ছা, আমরা বাচ্চা নিব, তবে একটা শর্ত আছে। পলক ভ্রুকুচকে বলল, কি শর্ত? রনিত এক হাতে ভর দিয়ে শুয়ে বলল, তুমি নিজে মেয়ে খুঁজে আমাকে আরেকটা বিয়ে দিলে আমরা বাচ্চা নিব। কেন? আমি তোকে বিয়ে দিব কেন? কারণ বাচ্চা নিলে তুমি মারাও যেতে পারো,
বউ ছাড়া তো আর একা থাকা যায় না, তাই না? তখন তো আমাকে আরেকটা বিয়ে করতেই হবে। তুমি যখন থাকবে না তখন ওই বউকে বুকে জড়িয়ে ঘুমাবো, আদর করব, তাকে ভালোবাসবো। তাই বলছি, মরার আগে তুমি এসব দেখে যাও আর বাচ্চাও নিয়ে যাও। পলক ছলছল চোখে রনিতের দিকে তাকিয়ে আছে। রনিত স্বাভাবিকভাবে পলকের দিকে তাকালো। পলক ফুপিয়ে ফুপিয়ে কেঁদে রেগে বলল, তোর কয়টা লাগে? রনিত চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, ছি ছি, স্বামীকে কেউ তুই করে বলে? অন্য মেয়েকে নিয়ে ঘুমানোর এত শখ তোর? বিয়ে করালে ঘুমাবো, আদর করব। রনিত পুরো কথা বলতে পারেনি, তার আগে পলক রনিতের ঠোঁট কামড়ে ধরেছে। এতটাই জোরে কামড়ে ধরেছে যে রক্ত বেরিয়ে গেছে। রনিত পলককে জোর করে ছাড়িয়ে হাত দিয়ে ওর ঠোঁট চেপে ধরল। গল গল করে ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। পলকের ঠোঁটে রক্ত লেগে গেছে, তবু পলকের চোখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। সে যেন এতটুকুই সন্তুষ্ট নয়। পলক রক্তমাখা ঠোঁটে হেসে বলল, আর বিয়ে করবা? রনিত করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, না, আমার বিয়ের শখ মিটে গেছে। পলকের ঠোঁটে বাঁকা হাসি ফুটল। মেয়ে জাতি বড়ই অদ্ভুত। এরা বাবার স্বামীর ভাগ কোনো পরিস্থিতিতেই কাউকে দিতে চায় না। এই দুটোই মেয়েদের নিজস্ব সম্পদ। বিয়ের পর স্বামী নামক মানুষটার মুখে অন্য মেয়ের কথা শুনতেও মেয়েরা বড্ড নারাজ। রনিত পলককে সোজাভাবে বোঝালে বুঝতো না, তাই সে একটু বাঁকাভাবে বোঝাতে চাইছিল, যাতে পলক একটু হার্ড হলেও রনিতের কথাটা সহজে ধরতে পারে। কিন্তু পলক তো বুঝলই না, বরং সে উল্টো রনিতের উপরই হামলা করলো। সে ভাবলো না রনিত তাকে ভালোবাসে বলেই তার লাইফ রিস্ক ফেলতে চাচ্ছে না। রনিত পলকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, নারী জাতি তোমরা বড়ই অদ্ভুত। নিজের লাইফ রিস্কের কথা একবারও ভাবছো না, কিন্তু স্বামীর ভাগ ছাড়ার কথা ভুলেও কল্পনা তো আনো না। প্রিয়ম বাসায় ফিরে ফ্রেশ হয়ে কেবল বসলো। চাঁদ প্রিয়মের দরজার আড়াল থেকে বলল, আসবো? প্রিয়ম গম্ভীর গলায় বলল, আর এক পা বাড়ালে এক কানে মেরে আরেক কান গরম করে দেব। এবার থাপ্পড় খেতে চলে আয়। চাঁদ ঢুকতে গিয়েও দাঁড়িয়ে গেল। সে প্রিয়মের সামনে গেলেই প্রিয়ম ওকে থাপ্পড় মারে। সবার সামনে তুমি করে বললেও সবার আড়ালে তুই করে কথা বলে। এক কথা সে চাঁদকে সহ্যই করতে পারে না। প্রিয়মের কথা শুনে চাঁদ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? প্রিয়ম বলল, খুশির ঠেলায় কোনো কাজ পাচ্ছি না তাই। প্রিয়মের কড়া কথা শুনে চাঁদ কাঁদতে কাঁদতে ওর রুমে চলে গেল। প্রিয়ম চাঁদের মুখ দেখতেও নারাজ। চাঁদা তো চেষ্টা করেও প্রিয়মকে স্বাভাবিক করতে পারছে না। প্রত্যয়ের জন্য প্রিয়ম ও চাঁদকে বাসা থেকে বের করে দিতেও পারছে না। চাঁদও কম চালাক নয়, সেও কেঁদে কেঁদে প্রত্যয়কে সাপোর্টার হিসেবে পাশে পেয়েছে। এটাই হয়েছে প্রিয়মের রাগের আরেকটা কারণ। প্রিয়মও এত বলেও চাঁদকে ওর বাসায় পাঠাতে পারছে না। চাঁদ জেদ করে এখানেই পড়ে আছে। আর প্রিয়মের জেদ, সে চাঁদকে বউ হিসেবে মানে না, আর মানবেও না। তুয়া রাতের আকাশের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। তুরাগ দরজা অব্দি এসে তুয়াকে দেখে চলে গেল। তুয়াকে একা থাকতে দিয়ে নিজের করা প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজতে দিল। অন্য কেউ এসে কখনো কারো জীবনের সমীকরণ মিলাতে সক্ষম হয় না। নিজের জীবনের সমীকরণ নিজেকেই মিলাতে হয়, সেটা যতই কঠিন অথবা অসম্ভব হয়ে উঠুক না কেন। আজকের আকাশে চাঁদ তারা কোনোটাই নেই। শূন্য আকাশটা মেঘে ঢেকে আছে। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। চারদিক শুনশান নীরবতায় ছেয়ে গেছে। এই গভীর রাতে সুখী মানুষগুলো সুখের নিদ্রায় মগ্ন হয়ে আছে, আর রাত জাগা পাখিগুলো রাত পাহারা দিচ্ছে। তুয়া আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, আমি ওকে পবিত্রভাবে তোমার কাছে চেয়েছিলাম। আমাকে যখন দিলে, তাহলে ধর্ষিতার কালিমা লাগিয়ে দিলে কেন? তুয়া ওর পছন্দের ডায়েরিটা বের করেছে। নীল রঙের ডায়েরিটা দেখতে বেশ সুন্দর। এখানে তেমন কিছু লেখা নেই। এটা গত 2 সপ্তাহ আগে তুয়ার ডায়েরিটা কিনেছিল। তবে তুয়া এই ডায়েরিটা সবসময় লুকিয়ে রাখে, কারণ ডায়েরির কয়েকটা পৃষ্ঠায় বিশেষ কাউকে নিয়ে লেখা আছে। তুয়ার ডায়েরির প্রথম পৃষ্ঠায় হাত বুলালো। সেখানে যত্ন করে লেখা, প্রথম পৃষ্ঠা, তোমার হাসি দিয়ে আমাকে ঘায়েল করতেই হতো, না করলে বুঝি খুব মন্দ কিছু ঘটতো। দ্বিতীয় পৃষ্ঠা, মুগ্ধতা দেখে কবে ঘটবে পূর্ণতা? তৃতীয় পৃষ্ঠা, ইস, এভাবে তাকিও না। তোমার ঘায়েল করা চাহনিতে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করে। চতুর্থ পৃষ্ঠা, এই দুষ্টু আমাকে এতটা বেতাল করে তবে বুঝি শান্তি পেলে? পঞ্চম পৃষ্ঠা,
কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে। 6ষ্ঠ পৃষ্ঠা। এত ভদ্র হওয়া মোটেও ভালো নয় স্যার, একটু একটু অভদ্র হবেন, তবে শুধু আমার কাছে। কি মনে থাকবে তো? 7ম পৃষ্ঠা। কবে শেষ হবে অপেক্ষার প্রহর? আসবে তুমি, বাসবে ভালো, বলবে ভালোবাসি। 9ম পৃষ্ঠা। আমি এখন ধর্ষিতা কালিমায় অভিশপ্ত। ডক্টর সাহেব, তোমার আমার যাত্রাপথ এখানেই সমাপ্ত। পরের পৃষ্ঠাগুলোতে আর কিছু নেই। তুয়ার এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল 9ম পৃষ্ঠার লেখাটার উপরে। তুয়া ভেবেছিল ওর ভালোবাসা প্রকাশ আর ঘটবে না। ধর্ষিতাকে মানুষ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।